আছে, তো আজকে লেকচার শুরু করতেছি। কতদিন আমরা থাইরিস্টরের টার্ন অফ সার্কিটগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, যেটার আরেক নাম হচ্ছে কমিউটেশন। কমিউটেশন আমরা দুই রকম দেখছি, একটা হচ্ছে যে ন্যাচারাল কমিউটেশন, আর একটা হচ্ছে গিয়ে ফোর্সড কমিউটেশন। ফোর্স কমিউটেশনের আপনার অনেক রকম প্রকারভেদ আছে, তার মধ্যে ইম্পালস ফোর্সড কমিউটেশন সার্কিটটা গত ক্লাসে দেখা হয়েছে। আর আজকে আমরা যেটা দেখবো সেটার একটা হচ্ছে গিয়ে রেজোন্যান্ট পালস কমিউটেশন। রেজোন্যান্স পালস কমিউটেশনের সার্কিটটা এলসি সার্কিটের রেজোন্যান্সের প্রিন্সিপালের উপর বেস করে তৈরি করা হয়। এখানে রেজোন্যান্স পালস কমিউটেশনের সার্কিটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমাদের ডিসি সাপ্লাই। সো এই T1 ট্রানজিস্টরটা হচ্ছে গিয়ে আমাদের মেইন, সরি, থাইরিস্টরটা হচ্ছে গিয়ে আমাদের মেইন থাইরিস্টর। আর আইএম যে কারেন্টটা দেখতে পাচ্ছ, এই কারেন্টটা হচ্ছে গিয়ে লোডে এই কারেন্টটা সাপ্লাই হচ্ছে। সো এখানে ধরে নেওয়া হয় এই এই কমিউটেশনগুলো একটা জিনিস ধরে নেওয়া হয় যে লোড কারেন্ট কনস্ট্যান্ট, লোড কারেন্ট চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ লোডে কোনো ভ্যারিয়েশন নাই, সেই অবস্থায় এই ঘটনাগুলা ঘটে থাকে। এখন শুরুতে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে শুরুতে আমাদের ক্যাপাসিটরটাকে যে পোলারিটি দেয়া আছে, নেগেটিভ এই পাশে পজিটিভ এই পাশে, এই পোলারিটিতে আগে চার্জ করে নিতে হবে। তাহলে পোলারিটিতে চার্জ করে নেওয়ার পরে থাইরিস্টর T1 অন আছে, এই অবস্থায় থাইরিস্টর T1 এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তারপরে বাকি সার্কিটটা আমরা কানেক্ট করলাম, কানেক্ট করে ক্যাপাসিটর যেটা সেটাকে মাইনাস V0 ভোল্টেজে আমরা চার্জ করে নিলাম। করে নেওয়ার পরে যখন T2 ফায়ারিং করা হবে, অর্থাৎ T2 তে গেট পালস দেওয়া হবে আরেকটা থাইরিস্টরকে, তখন রেজোন্যান্টের প্রভাবে T1 অফ হবে। কিভাবে সেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে তখন এলসি সার্কিটের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। যেহেতু T1 ফায়ার করা হয়েছে, T1 অলরেডি অন আছে, এখন আমরা T2 কে ফায়ার করছি। T2 ফায়ার করে এদিকে একটা কারেন্ট ফ্লো এর জন্য পাথ তৈরি হবে। কারেন্ট ফ্লো এর জন্য পাথ তৈরি হলে যে কারেন্টটা তৈরি হবে সেই কারেন্টটাকে আমরা বললাম আইটি, টাইম ডিপেন্ডেন্ট। এখন এই রেজোন্যান্ট কারেন্টের ইকুয়েশনটা এভাবে ডিরাইভ করা যায়। এটা ইউনিট পালস দিলে কিভাবে ডিরাইভ করতে হয় এটা অ্যাপেন্ডিক্সে কোথায় আছে, এমএইচ রশিদের বইতে কোথায় আছে সেটা কত ক্লাসে দেখানো হয়েছে। তাহলে এটা হবে কি আমাদের কারেন্টের ইকুয়েশন, আর ভোল্টেজের ইনিশিয়াল কন্ডিশন অনুযায়ী ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ এইরকম একটা প্রোফাইল ফলো করবে। তো যখন এলআরসি সার্কিট, এলআরসি এই দুইটা কম্পোনেন্ট একজন আরেকজনকে একজনের সাথে আরেকজনকে সিরিজে কানেক্ট করা হয়, তখন সি আস্তে আস্তে এল কে চার্জ আপ করতে থাকবে, ক্যাপাসিটর আস্তে আস্তে ডিসচার্জ হইতে থাকবে, আর আমাদের যে ইন্ডাক্টরটা আছে সেটা আস্তে আস্তে চার্জ আপ হইতে থাকবে। সেই ঘটনাটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের শুরুতে কোনো কারেন্ট ছিল না এই ব্রাঞ্চে, আইটি কোনো কারেন্ট ছিল না এখানে। তো আস্তে আস্তে যেহেতু T2 ফায়ার করা হয়েছে সেহেতু আইটি কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আইটি কারেন্ট বাড়তে থাকলে যেটা হইতে থাকবে সেটা হচ্ছে যে আমাদের ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা নেগেটিভ দিকে একটা ভোল্টেজ ছিল, সেটা কমে কমে শূন্যর কাছাকাছি যেতে থাকবে, এবং এল অর্থাৎ আমাদের ইন্ডাক্টরটা এনার্জি ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টরে ট্রান্সফার হইতে থাকবে। আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে
এখন এখানে শর্ত যেটা প্রথমে শুরুতে যেটা বলে নিচ্ছি, শর্তটা হচ্ছে যে লোড কারেন্ট ফিক্সড। লোড কারেন্টটা ধরে নেওয়া হলো আইএম। ওকে, সো এইদিকে লোড ডিমান্ড করতেছে যে তার ভিতর দিয়ে আইএম কারেন্ট ফ্লো হোক। তো এই আইএম কারেন্টটার মান ধরে নাও আমরা উদাহরণ হিসেবে একটা মান ধরে নেই 5 অ্যাম্পিয়ার। শুরুতে এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই T1টাই ক্যারি করতেছিল, T1 থাইরিস্টরটাই ক্যারি করতেছিল। আর এখন রেজোনেন্সের কারণে আস্তে আস্তে ক্যাপাসিটরের ভোল্টেজ কমবে, এই আই এর পরিমাণ আইটি যেটা সেটার পরিমাণ বাড়তে থাকবে। আর যেহেতু আইএম ফিক্সড সেহেতু, আর আইএম হচ্ছে গিয়ে সামেশন অফ আইটি প্লাস হচ্ছে গিয়ে কারেন্ট থ্রু দ্য থাইরিস্টর T1। তো এই দুইজনের যোগফল হিসাব করতে গেলে আইটি যেহেতু বাড়তেছে, কারেন্ট থ্রু থাইরিস্টর T1 আস্তে আস্তে কমতে শুরু করবে, এবং আইটি বেড়ে বেড়ে যখন এটা অলমোস্ট আইএম এর কাছে পৌঁছায় যাবে, যেমন এই ফিগারে দেখানো হয়েছে, আইটি বেড়ে বেড়ে যখন আইএম এর কাছে পৌঁছায় যাবে, তখন আসলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই T1 এর ভিতর দিয়ে, এই থাইরিস্টরটার ভিতর দিয়ে যে হোল্ডিং কারেন্টের মানটা, সেই হোল্ডিং কারেন্টের মানের চেয়ে নিচে নেমে আসবে। আর কারেন্টের মানটা হোল্ডিং কারেন্টের চেয়ে নিচে নেমে আসলে থাইরিস্টর অফ হয়ে যাবে। এই প্রসেসে রেজোনেন্স দিয়ে T1 থাইরিস্টরটাকে আমরা অফ করে ফেললাম। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে কারেন্টের ডিমান্ড ধরে নিছি যে ফিক্সড, অর্থাৎ আইএম কারেন্টটা হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট থ্রু দ্য রেজোনেন্ট সার্কিট, এবং এটাই হচ্ছে গিয়ে আমাদের লোড কারেন্টের ডিমান্ড। সো আইএম কারেন্টটাই ফ্লো হইতে থাকবে আমার সার্কিটের ভিতর দিয়ে, এবং এটা ফ্লো হওয়ার জন্য ক্যাপাসিটরটা যেটা হবে, যে ক্যাপাসিটরটা প্রথমে পুরোপুরি ডিসচার্জ হবে এই আইটি কারেন্টটাকে ফ্লো করানোর উদ্দেশ্যে ক্যাপাসিটরটা পুরোপুরি ডিসচার্জ হবে, অর্থাৎ ক্যাপাসিটরের যে ভোল্টেজের প্রোফাইল, সেই প্রোফাইলটা মাইনাস V0 থেকে জিরোতে পৌঁছাবে। মাইনাস V0 থেকে জিরোতে পৌঁছানোর পরে এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এটা আস্তে আস্তে চার্জ আপ হইতে থাকবে, অর্থাৎ এটার ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। প্রথমে মাইনাস V0 থেকে শূন্যতে পৌঁছাইলো, শূন্যতে পৌঁছানোর পরে এটা পজিটিভলি ভোল্টেজ, অর্থাৎ এটা পোলারিটি চেঞ্জ হয়ে এটা প্লাস ভোল্টেজের দিকে যেতে থাকবে। প্লাস ভোল্টেজে যাওয়ার পরে যখন এটা ভিএস এর কাছাকাছি পৌঁছায় যাবে, তখন যে ঘটনাটা ঘটবে তখন হচ্ছে যে আমাদের এই ডিএম, এই ডায়োডগুলোকে আমাদেরকে এই ডায়োডগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ফ্রি হুইলিং ডায়োড। এই ফ্রি হুইলিং ডায়োডটা তখন অ্যাকশনে আসবে, এবং ফ্রি হুইলিং ডায়োডটা তখন অন হইতে হবে। ফ্রি হুইলিং ডায়োড অন যখন তোমার রিভার্স কারেন্ট ফ্লো করতে হয়, তখন আসলে এই ফ্রি হুইলিং ডায়োডগুলো অ্যাকশনে আসে। যেমন যেসব সার্কিটে ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং থাকে, এবং তারা হচ্ছে গিয়ে এনার্জি স্টোর করে রাখতে শুরু করে, তখন তাদের স্টোরড এনার্জিকে ডিসচার্জ করার জন্য রিভার্স কন্ডিশনে যখন উল্টা দিকে কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্টটাকে ফ্রি পাথ দেওয়ার জন্য এই টাইপের কিছু ডায়োড ইউজ করা হয়। এই ডায়োডগুলোকে ফ্রি হুইলিং ডায়োড বলে। এখন এর মিলিত প্রভাব অনুযায়ী এই ভি নটটা ভিএস কে এক্সিট করে গেছে, অর্থাৎ আমাদের যে সাপ্লাই ভোল্টেজ, সেই সাপ্লাই ভোল্টেজকে এই ক্যাপাসিটর ভোল্টেজটা যখন এক্সিট করে যাবে, তখন আইটি কারেন্টটা আসলে কমে আসতে শুরু করবে, অর্থাৎ আমাদের এলটা উল্টা দিকে কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে। এই এর যে এনার্জিটা, আমাদের ইন্ডাক্টরের যে এনার্জিটা, তখন সেই এনার্জিটা অপোজিট ডিরেকশনে ফ্লো করা শুরু করবে, এবং সে কারণে আইটি এর মানটা আস্তে আস্তে কমে আসতে শুরু করবে,
এনার্জি ট্রান্সফারের ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, এবং এনার্জি ট্রান্সফারের ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তখন কারেন্টকে আসলে অপোজিট দিকে ফ্লো হওয়ার জন্য একটা পাথ দিতে হবে। সেই পাথটা তৈরি করে দিবে হচ্ছে কি আমাদের এই ফ্রি হুইলিং ডায়োডটা। সো যখন এই T1 কন্ডিশনে হচ্ছে গিয়ে যে রেজোনেন্ট কারেন্ট T1 হচ্ছে গিয়ে আমাদের এই মোমেন্টটায় রেজোনেন্ট কারেন্ট আর লোড কারেন্ট সেম হয়ে যায়। রেজোনেন্ট কারেন্ট আর লোড কারেন্ট সেম হয়ে গেলে টাইমের ইকুয়েশন হচ্ছে গিয়ে এটা এত টাইমে গিয়ে, আর ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে গিয়ে এটা এই ইকুয়েশন থেকে T1 এর মান এই ইকুয়েশনে বসাইলেই এই ফর্মুলাটা পাওয়া যাবে। আর ভিসি এর এই ইকুয়েশনে T1 কে বসাইলে ওই মুহূর্তে ক্যাপাসিটরের ভোল্টেজ পাওয়া যাবে। সো মোটামুটি এই ইয়েতেই আমাদের রেজোন্যান্ট পালস কমিউটেশনটা ঘটে। T1 অফ হয়ে যায় একটা নির্দিষ্ট টাইমের পরে গিয়ে T1 অফ হয়ে যায়। কত টাইমে গিয়ে T1টা অফ হবে অর্থাৎ এই থাইরিস্টরটা অফ হবে সেটা এই এলসি এর মান এবং ভি নট কত ভোল্টেজে ক্যাপাসিটরটাকে চার্জ করব, এই প্যারামিটারগুলো কন্ট্রোল করে আমরা নির্ধারণ করতে পারি যে T1টা কত সময় পরে গিয়ে এই থাইরিস্টরটা অফ হবে। আর শুরুতে যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে গিয়ে ক্যাপাসিটরকে ভি নট ভোল্টেজে চার্জ আপ করা নেগেটিভ এই পোলারিটিতে। সেই কাজটা যদি করার দরকার হয় তখন এই T3 একটা ফায়ারিং করা হয়। T3 ফায়ারিং করলে তখন T3 ফায়ারিং করলে তখন এই যে আমাদের উল্টা দিকে কারেন্ট ফ্লো এর যে ইয়েটা অর্থাৎ এল এল তখন একটা অন্য পাথ পাবে। T1 আর T2 এই দুইজন যদি অফ থাকে তাহলে T3 ফায়ার করলে হচ্ছে গিয়ে এল বা আমার ইন্ডাক্টরটা অপোজিট ডিরেকশনে এনার্জি রিলিজ করবে। অপোজিট ডিরেকশনে উল্টা দিকে এনার্জি রিলিজ করলে বা আইটি এর যেই ফ্লো ডিরেকশন অফ কারেন্ট ফ্লো সেটা যখন অপোজিট ডিরেকশন দিয়ে ফ্লো হওয়ার মতো পাথ পেয়ে যাবে তখন ক্যাপাসিটরটা আবার রিভার্স ভাবে চার্জ আপ হবে। সো এইভাবে আমাদের রেজোন্যান্ট পালস কমিউটেশন কাজ করে। তোমাদেরকে মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে সার্কিট ডায়াগ্রাম এবং এটার ওয়েভফর্ম গুলো কিরকম হয় সেটা মোটামুটি জানা থাকতে হবে। আর একটা সার্কিট আছে যেটাকে এক্সটার্নাল পালস কমিউটেশন বলে। এক্সটার্নাল পালস কমিউটেশনে দুইটা আলাদা আলাদা ভোল্টেজ সোর্স থাকে। একটা হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ সোর্স, আর আরেকটা হচ্ছে গিয়ে ফায়ারিং ভোল্টেজ সোর্স, যেটা হচ্ছে গিয়ে আমার কমিউটেশনের জন্য ইউজ হয় আলাদা করে। তো নর্মালি হচ্ছে কি আমাদের বিএস যেই ভোল্টেজটা সেই ভোল্টেজটা হচ্ছে কি সাপ্লাই হিসেবে কাজ করতেছে। T1টা হচ্ছে কি আমাদের মেইন থাইরিস্টর। এই থাইরিস্টরের ভিতর দিয়ে থাইরিস্টর অন থাকলে এটার ভিতর দিয়ে কারেন্ট এসে লোডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়। তো যদি আমরা এক্সটার্নাল পালস কমিউটেশন সার্কিট ইউজ করি তাহলে আলাদা একটা ভোল্টেজ সোর্স ভি দেওয়া হবে। ভি সাপ্লাই দেওয়ার পর যদি এই T3 থাইরিস্টরটাকে ফায়ারিং করা হয় তাহলে এই অক্সিলিয়ারি সোর্স থেকে আমাদের এই ক্যাপাসিটরের চার্জ আপ হবে। তো ক্যাপাসিটর যদি ইনিশিয়ালি চার্জহীন অবস্থায় থাকে, এরপরে যদি ভি সোর্সটা দিয়ে সাপ্লাই দেওয়া হয় তাহলে এটার পিক কারেন্টের পরিমাণ হবে গিয়ে এই ভ্যালুটা V/√C/L, এবং এই কারেন্টটা আমাদের এই T3 এর ভিতর দিয়ে ফ্লো হবে। T3 এর ভিতর দিয়ে এই কারেন্টটা ফ্লো হলে এটা আমাদের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে রেজোন্যান্ট কন্ডিশনে এই ভোল্টেজ প্লাস এল এর ভোল্টেজ এই দুইটা মিলে টোয়াইস ভি একটা ভোল্টেজে এইটাকে চার্জ আপ করবে। এখন T1 অলরেডি অন আছে এবং এই দিক দিয়ে IM পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে। এই অবস্থায় ক্যাপাসিটর যদি টোয়াইস ভি ভোল্টেজে চার্জ আপ হয়
সেই মুহূর্তটাই যদি আমরা T2 কে চার্জ করি তাহলে কি হবে? T2 কে যদি চার্জ করি তাহলে আমাদের T2 ধরে নিলাম শর্ট সার্কিট হয়ে গেছে। আইডিয়াল কন্ডিশনে এটা শর্ট সার্কিট হয়ে গেছে। শর্ট সার্কিট হয়ে গেলে আমাদের এই ক্যাপাসিটর ভোল্টেজটা ডিরেক্ট লোডের অ্যাক্রসে চলে আসবে। সো T1 এর এক পাশে হচ্ছে গিয়ে প্লাস ভিএস আর অন্য পাশে হচ্ছে গিয়ে টোয়াইস ভি। সো এইটার অ্যানোড থেকে ক্যাথোডে ভোল্টেজ তখন হয়ে যাবে হচ্ছে গিয়ে ক্যাথোড থেকে অ্যানোডে ভোল্টেজের পরিমাণ হয়ে যাবে টোয়াইস ভি মাইনাস ভিএস। তো এই ভোল্টেজটা ভি ভোল্টেজটা যদি যথেষ্ট পরিমাণ বড় হয় তাহলে এইখানে একটা নেগেটিভ ভোল্টেজ চলে আসবে। এই যে ভিএস মাইনাস টোয়াইস ভি, এই ভোল্টেজের পরিমাণটা হয়ে যাবে নেগেটিভ। নেগেটিভ ভোল্টেজ হয়ে যাওয়া মানে আমাদের T1 থাইরিস্টরটা রিভার্স বায়াসে চলে গেল। T1 থাইরিস্টরটা রিভার্স বায়াসে চলে গেলে T1 থাইরিস্টর অফ হয়ে যাবে। কমিউটেশনের মূল যেই কনসেপ্ট, থাইরিস্টরকে অফ করা, সেই কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে। T1 থাইরিস্ট এইটা যখন থাইরিস্টরটা যখন অফ হয়ে যাবে তখন আসলে লোড কারেন্ট তো মেনটেন করতে হবে। তখন কে লোড কারেন্ট মেনটেন করবে? তখন আমাদের এই ক্যাপাসিটরটা লোড কারেন্টকে মেনটেন করবে, কারণ T2 অলরেডি ফায়ার্ড আপ আছে। এই ক্যাপাসিটরের ডিসচার্জ হওয়ার রেট অনুযায়ী লোডের ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো হবে সেটার ম্যাগনিটিউড এই ক্যাপাসিটরের ডিসচার্জ রেটের উপর নির্ভর করবে। তখন এভাবে এক্সটার্নাল পালস দিয়েও আমরা ফোর্স কমিউটেশন ইয়ে করতে পারি, বাস্তবায়ন করতে পারি। এছাড়াও আরো কিছু সার্কিট আছে, রশিদের বইতে দেয়া আছে, একটু দেখে নিব। সব কয়টাই ঘুরে ফিরে একই রকম প্রিন্সিপালে কাজ করে। মূল মূল কমিউটেশন প্রসিডিউর গুলো আমরা দেখলাম। থাইরিস্টর টার্ন অন নিয়ে অলরেডি কিছু কথা বলা হয়েছে, তারপরে আর দু একটা পয়েন্ট সামনে আসা দরকার, সেই পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে গিয়ে কি কি ভাবে একটা থাইরিস্টরকে আমরা অন করতে পারি। একটা হচ্ছে গিয়ে যে টেম্পারেচারের এফেক্ট আছে থাইরিস্টরের উপরে। আর টেম্পারেচার যদি একটা থাইরিস্টরের অনেক হাই হয়ে যায় তখন এটার জাংশনের মধ্যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশনের পরিমাণ বেড়ে যায়। ইলেকট্রন হোল পেয়ারের জেনারেশন বেড়ে গেলে আমরা দেখছি যে টু ট্রানজিস্টরের মডেলে কারেন্টের লিকেজ কারেন্ট বেড়ে যেতে পারে। লিকেজ কারেন্ট বেড়ে গেলে গেটের ভিতরে আলফা 1 এবং আলফা 2 দুইটা যে টার্ম ছিল আমাদের, যেটা আই এ এর সাথে ডিরেক্টলি রিলেটেড, সম্ভবত আগে তো ফর্মুলা দেখছি এটার, ফর্মুলাটা কই আছে? আচ্ছা, এই আই এ এর পরিমাণটা আসলে আলফা 1 এবং আলফা 2 এই দুইজনের সাথে ডিরেক্টলি রিলেটেড। এই দুইটা রিজেনারেটিভ অ্যাকশনের কারণে, মানে যে এই ফর্মুলা অনুযায়ী রিজেনারেটিভ অ্যাকশনের কারণে আলফা 1 আলফা 2 এর পরিমাণ যদি যথেষ্ট বেড়ে যায় তখন টেম্পারেচারের এফেক্টের কারণে একটা থাইরিস্টর অন হয়ে যেতে পারে। কিছু কিছু আছে LASCR, লাইট অ্যাক্টিভেটেড সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, LASCR। তাদের জাংশনের উপরে লাইট যখন এসে পড়ে তখন জাংশনের ভিতরে ইলেকট্রন হোল পেয়ারের সংখ্যার ইনক্রিমেন্ট ঘটে এবং সেটা থাইরিস্টরকে অন করতে পারে। এইটা আলাদা, এসসিআর গুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায়। একটা হচ্ছে গিয়ে ভোল্টেজের প্রভাব। অলরেডি আমরা এটা দেখছি যে ফরওয়ার্ড ব্রেকডাউন ভোল্টেজ, যেটা আমরা যে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেখলাম গত ক্লাসে, সেখানে আমরা অলরেডি দেখছি যে অ্যানোড টু ক্যাথোডের ভোল্টেজের মানটা যদি একটা ফরওয়ার্ড ভোল্টেজটা ভিএ কে, যেটা এইটার একটা নির্দিষ্ট মান আছে, সেটা একটা ফরওয়ার্ড ব্রেকডাউন ভোল্টেজ বলে। এই ব্রেকডাউন ভোল্টেজে যদি পৌঁছায় যায় তাহলে গেট পালস ছাড়াও থাইরিস্টর অন হয়ে যেতে পারে। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে দুইটা ফরওয়ার্ড বায়াসে থাকে আর একটা জাংশন রিভার্স বায়াসে থাকে। বেশি হাই ভোল্টেজে সেই রিভার্স বায়াস জাংশনটা ব্রেকডাউন হয়ে যেতে পারে। তখন এই ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ বলে বা ব্রেকডাউন ভোল্টেজ বলে। এই ব্রেকডাউন ভোল্টেজের ক্ষেত্রে টার্ন অন হবে থাইরিস্টর, তবে এটা ডিস্ট্রাকটিভ টার্ন অন। এই টাইপের টার্ন অন হলে থাইরিস্টর
কি হয়ে যাবে, থাইরিস্টর তার বৈশিষ্ট্য হারাবে, থাইরিস্টর ডিস্ট্রয় হবে। আরেকটা হইতে পারে যে থাইরিস্টর মিসফায়ারিং, এই ঘটনাগুলো বেশিরভাগই মিসফায়ারিং এর সাথে জড়িত। হ্যাঁ, থাইরিস্টরের টেম্পারেচার হুটহাট করে বেড়ে গেল, অফ থাকার কথা অফ, কিন্তু থাইরিস্টর অন হয়ে গেছে। একইভাবে ডিভি বাই ডিটি, ভোল্টেজের স্লোপ, ভোল্টেজে যদি হঠাৎ একটা হাই রাইজ ঘটে, একটা একটা পালস পায় অথবা একটা ইম্পালস পাইলো ইনপুটে, সেক্ষেত্রে আমার একটা ফোন কল আসছে, আমি একটু অ্যাটেন্ড করতেছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ভোল্টেজের ইম্পালস, সেটা অনেক সময় থাইরিস্টরকে অন করে দিতে পারে। যেটা হচ্ছে যে এরকম হতে পারে ঘটনাটা যে আমাদের থাইরিস্টরে আসলে এই যে টু ট্রানজিস্টর মডেলটা হচ্ছে কি এইটা। এখন এই টু ট্রানজিস্টর মডেলের দেখো জাংশন ক্যাপাসিটেন্স নামে একটা জিনিস আছে। ডায়োডের ভিতরে এই জিনিসটা থাকে, জাংশনের মধ্যে একটা ক্যাপাসিটেন্স বিরাজ করে। এটা যেহেতু পি, এই টার্মিনালটা এন, এটা তো পি পি সাইড, তারপরে এই মাঝখানটা হচ্ছে গিয়ে এন, তারপর আবার এই টার্মিনালটা হচ্ছে পি, আবার এরপরে হচ্ছে গিয়ে এন, তাই তো? এই হচ্ছে গিয়ে আমার পুরা থাইরিস্টরের মডেল। তাহলে এখান থেকে এখানে একটা তিনটা জাংশনের মধ্যে তিনটা ক্যাপাসিটেন্স থাকে। এটা জাংশন সি, প্রথম জাংশনের ক্যাপাসিটেন্স সি জে ওয়ান, এটা সি জে টু, আর এটা থার্ড জাংশনের ক্যাপাসিটেন্স সি জে থ্রি। এখন প্রত্যেকটা পিএন জাংশনে আমাদের যে ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটরের ভিতরে যে কারেন্টের ফর্মুলা, এখানে যে কারেন্ট, সেটা আমরা বলতে পারি যে জাংশন টু এর যে কারেন্ট আই জে টু, এটা যদি একটু হিসাব করি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে ডি কিউ ওভার ডিটি, আর কিউ সমান সমান আবার আমরা জানি সিভি। সো জাংশন টু এর ক্যাপাসিট্যান্স গুণ জাংশন টু এর ভোল্টেজ, অ্যাক্রসে ভোল্টেজ। এইটাকে যদি আমরা ডেরিভেটিভের ফর্মুলায় ফেলি তাহলে দুইটা আলাদা আলাদা টার্ম পাওয়া যাবে। ধরে নিলাম যে ক্যাপাসিট্যান্সটা ফিক্সড, হ্যাঁ, ক্যাপাসিট্যান্সটা চেঞ্জ হচ্ছে না, তাহলে সি ডিসি ওভার ডিটি এটা জিরো হয়ে যাবে, এই ডেরিভেটিভটা জিরো হয়ে যাবে, থাকবে আমাদের এটা। তাহলে জাংশন টু এর যে কারেন্টটা, সেই কারেন্টটা নির্ভর করতেছে আমার সি জাংশনের ক্যাপাসিট্যান্স আর হচ্ছে ডিভিডিটি, ভোল্টেজের স্লোপের উপরে। কোনো কারণে যদি আমার অ্যানোড থেকে ক্যাথোডের মধ্যে একটা ভোল্টেজের স্পাইক চলে আসে, তাহলে সেই স্পাইকটা আমার, সেই ভোল্টেজটা হচ্ছে গিয়ে এই ভি জে ওয়ান, এই ভোল্টেজটা এই তিন ভাগে ভাগ হয়ে যাবে, জাংশন ওয়ান, জাংশন টু আর জাংশন থ্রি। এই তিনটা জাংশনের ভোল্টেজের সমষ্টি হচ্ছে আমাদের এই ভোল্টেজটা, ভি এ কে ভোল্টেজটা। তো এই ভোল্টেজটা যদি অনেক হাই হয়, অর্থাৎ এই রাইজটা যদি অনেক হাই হয়, তাহলে ডি ভি জে টু বাই ডিটি, এই ইয়েটা, এই স্লোপটা অনেক হাই হবে। আর এই স্লোপটা যদি অনেক হাই হয়, তাহলে যেটা হবে যে আমাদের আই জে টু বেড়ে যাবে। আই জে টু এর মানটা কি হচ্ছে, আসলে আই জে টু কারেন্টটা কোথায় আসতেছে, আই জে টু কারেন্টটা এদিকে এসে এটা আসলে গেট কারেন্টে কন্ট্রিবিউট করতেছে, তাই তো? আই জে টু কারেন্টটা গেট কারেন্টের সাথে কন্ট্রিবিউট করবে। এখন যদি গেট কারেন্টে এসে কন্ট্রিবিউট করে, আমরা জানি যে থাইরিস্টর অন করতে হলে তো গেটে একটা কারেন্ট দিতে হয়। এই স্লোপটা যদি পর্যাপ্ত পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে গেটে অলরেডি একটা কারেন্ট পেয়ে যাবে এই স্পাইকের কারণে।
তখন যেটা হবে যে থাইরিস্টর মিসফায়ার করবে, থাইরিস্টর অন হয়ে যাবে, যদিও গেটে তুমি কিছু দাও নাই, কিন্তু ওই ভোল্টেজের পিকের কারণে থাইরিস্টর অন হয়ে যাবে। তো এভাবে যদি থাইরিস্টর মিসফায়ার না হয়, এই জন্য থাইরিস্টরে কিছু প্রোটেকশন নেওয়া হয়। একটা হচ্ছে ডিবি বাই ডিটি ডিটি প্রোটেকশন, আর একটা হচ্ছে গিয়ে ডিআই বাই ডিটি প্রোটেকশন। এর জন্য যে সার্কিটগুলো ইউজ করা হয় সেগুলোকে স্নাবার সার্কিট বলে। দেখবা বইতে স্নাবার সার্কিটের অনেক কনফিগারেশন আছে। আমরা স্নাবার সার্কিটে যাচ্ছি না, শুধু নামটা তোমরা জেনে রাখলা, ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয়, কখনো যদি এই টাইপের 3 টার্মিনাল ডিভাইস ইউজ করো হাই সুইচিং এর জন্য, তখন স্নাবার সার্কিটের কথাটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে থাইরিস্টরের টার্ন অন প্রসেস, সেটা হচ্ছে গিয়ে গেট কারেন্টে। গেট কারেন্ট ইনজেকশনের পরিমাণ বাড়ানো কমানোর উপর বেস করে অবশ্যই থাইরিস্টরের টার্ন অন ভোল্টেজটা কম বেশি করানো সম্ভব। তো গেট কারেন্ট দিয়েও থাইরিস্টর অন হয়ে যেতে পারে। এটার জন্য গেট কারেন্টের হঠাৎ একটা পিক চলে আসলে তখন থাইরিস্টর ইয়ে হইতে পারে, ফায়ার হয়ে যাইতে পারে। সেটার জন্য ডিআই বাই ডিটি প্রোটেকশন ইউজ করা হয়। মোটামুটি আমরা থাইরিস্টরের যত রকম ডিটেলস আছে, যা যা জানা দরকার সেগুলো আমরা জানছি। আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলা মেইনলি তার ডেটা শিটের সাথে রিলেটেড। তার ডেটা শিট দেখে সেই ভ্যালুগুলোকে, এখানে থাইরিস্টরের সাথে অনেকগুলো টার্ম জড়িত, এই টার্মগুলো ডেটা শিটে পাওয়া যায়। তো কখনো যদি প্র্যাকটিক্যালি কাজ করো থাইরিস্টর নিয়ে, তখন ডেটা শিটে স্টাডি করে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে অ্যানালাইসিস করতে হবে। তবে বেসিক যত প্রিন্সিপাল আছে সব মোটামুটি আমরা দেখে ফেলছি। 3 টার্মিনাল ডিভাইসে, সেমি কন্ট্রোল ডিভাইসের সবই থাইরিস্টরের প্রিন্সিপাল মেনে চলে। তো থাইরিস্টর নিয়ে জন্য এত ডিটেলস আলোচনা করা হইলো, পরবর্তীগুলা নিয়ে আর এত ডিটেলস ডেপথে যাওয়া হবে না, কারণ সবার মূল নীতি একই। তো আরেকটা ডিভাইস আছে যেটাকে আমরা বলি গেট টার্ন অফ থাইরিস্টর। নর্মাল এসসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারে কমিউটেশন সার্কিট লাগে, আর এই জিটিও যেটা গেট টার্ন অফ থাইরিস্টর নামেই বোঝা যাইতেছে যে এটা গেটের মাধ্যমেই টার্ন অফ এর ফ্যাসিলিটিস দেওয়া যাবে। তো এটার ইন্টারনাল স্ট্রাকচার এরকম যে টার্ন অন করার সময় গেটে একটা পজিটিভ পালস দিতে হয়, হ্যাঁ, তাহলে টার্ন অন হবে। আর টার্ন অফ করার সময় যেটা করতে হয়, গেটে একটা নেগেটিভ পালস দিতে হয়। এই টাইপের একটা নেগেটিভ পালস যদি আমরা এই গেটে অ্যাপ্লাই করি, তাহলে এটা টার্ন অফ হয়ে যাবে। তাহলে এই থাইরিস্টরটাকে টার্ন অন কিংবা টার্ন অফ করার জন্য গেটে পজিটিভ নেগেটিভ সিগন্যাল দেয় যথেষ্ট। একটা গেট টার্ন অফ থাইরিস্টরের সিম্বল হচ্ছে কি এটা, আর ইন্টারনাল স্ট্রাকচার একটা নরমাল থাইরিস্টরের মতোই। এদেরকে সংক্ষেপে জিটিও বলে। এদের ভোল্টেজ এবং কারেন্ট রেটিং নরমাল এসসিআর এর চেয়ে কম। নরমাল এসসিআর এ কমিউটেশন সার্কিট থাকে বাইরে, কমিউটেশন সার্কিটের রিঅ্যাকশনের কারণে সেটা টার্ন অফ টাইমটা বেশি। আর এই জিটিওতে যেহেতু এটা ডিরেক্টলি গেটে পালসের সাথে জড়িত, সেহেতু এটা টার্ন অফ টাইমটা কম। টার্ন অন টাইম দুইজনেরই সেম। এখন জিটিওকে আমরা একটা ল্যাচিং ডিভাইস বলতে পারি, এবং এটা ঠিকই তার স্টেটকে ধরে রাখতে, অর্থাৎ টার্ন অন করে দিলে তারপর গেটে পালস সরাই ফেললেও এটা টার্ন অন থেকে যাবে। তারপরে আবার গেটে নেগেটিভ পালস দিলা তো অফ হয়ে গেল, এরপরে যদি গেটে পালস সরাই ফেলো তারপরেও সে অফ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আবার পজিটিভ ভোল্টেজ না দিচ্ছে। এসসিআর এর সাথে কম্প্যারিজনে এটার অ্যাডভান্টেজ গুলো হচ্ছে যে এটা কমিউটেশনের সার্কিটের জন্য আমাদেরকে এক্সট্রা কোনো বার্ডেন নিতে হচ্ছে না। কস্ট বলো, ওয়েট বলো, কম্পোনেন্টের সার্কিটের জটিলতা বলো, এইসব কিছু অ্যাভয়েড করতে পারতেছি। কমিউটেশন সার্কিটের কিছু যে ইয়ে আছে, যেমন রেজোনেন্ট কমিউটেশনে ইলেকট্রন হোল পেয়ারের ফ্লো, এগুলোর কারণে যে নয়েজ বা ইলেকট্রোম্যাগনেটিক্স রিলেটেড
যেহেতু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটার প্রভাবের কারণে রেজোনেন্স হচ্ছে, সেই এটাকে অ্যাভয়েড করা যাচ্ছে, সেই নয়েজ গুলাকে অ্যাভয়েড করা যাচ্ছে। আর এটাই যেটা বললাম যে টার্ন অফ তুলনামূলকভাবে ফাস্টার, এফিসিয়েন্সি বেশি। কিছু কিছু ক্ষেত্রে লো পাওয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাইপোলার ট্রানজিস্টর, এখন কিন্তু গেট টার্ন অফ থাইরিস্টর ইউজ করলে কিন্তু এটাই ফুল কন্ট্রোল আমাদের হাতে চলে আসছে, টার্ন অনও হাতে আছে, টার্ন অফও হাতে আছে। তো যদি বেশি ভোল্টেজ ব্লকিং এর দরকার হয়, থাইরিস্টরের ভোল্টেজ ব্লকিং ক্যাপাসিটি বেশি নর্মাল ট্রানজিস্টরের চেয়ে। সেই বেশি ব্লকিং ভোল্টেজের জন্য জিটিও ইউজ করা যেতে পারে। পিক কারেন্টের পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকে। হাই অন স্টেট গেইন অর্থাৎ অ্যানোড কারেন্ট আর গেট কারেন্ট এই দুটার যে রেশিও, সেই রেশিওটা এর চেয়ে বেশি হয় নর্মাল বাইপোলার বিজেটি এর চেয়ে বেশি থাকে। আর হচ্ছে যে বিজেটিতে আমাদের বেস কারেন্টকে কন্ট্রোল করার জন্য আলাদা সার্কিটরি লাগে। এইখানে আমরা একটা শর্ট ডিউরেশনের পালস দিয়ে পালসটা কখন জেনারেট হবে সেটার জন্য অবশ্য সার্কিট লাগবে। তো সেই পালস দিয়ে আমরা করতে পারি, গেটকে কন্ট্রোল করতে পারতেছি। আর 3 টার্মিনাল ডিভাইসের মধ্যে আমাদের একটা আছে হচ্ছে ডায়োড। এটা হচ্ছে ডায়োড ফর এসি অল্টারনেটিং কারেন্ট। এটা একটা 3 লেয়ার ডিভাইস। সেখানে দেখতেছো যে এনপিএন আছে, আবার এনপিএন আছে। তো এখানে এটা কোন পোলারিটিতে তুমি ভোল্টেজ দিবা, এটার সিম্বল এটা। এটা দুইটা ডায়োড, ধরো দুইটা ব্যাক টু ব্যাক ডায়োড যদি কানেক্টেড থাকে তাহলে তারা যেরকম আচরণ করবে আমাদের এই ডায়োড সার্কিটটা সেরকমই আচরণ করবে। তবে এটা ডিভাইস একটাই, ডিভাইসের মধ্যে একটাই থাকে। সো এই যে ডায়োডের যে সেই কনফিগারেশনে এইরকম ক্যারেক্টারিস্টিক্স মেনে চলে, অর্থাৎ একটা যে থাইরিস্টর আছে সেই থাইরিস্টরের মধ্যে সে বোথ ডিরেকশনে সে কন্ডাক্ট করবে। কন্ডাকশনের পলিসিটা কি? কন্ডাকশনের পলিসিটা হচ্ছে যে যখন অ্যানোড 1 এর ভোল্টেজ এই ভোল্টেজটা চেয়ে বেশি হবে, ভি ধরো এটা A1 দিলাম আর এটা A2 দিলাম, VA1 যখন VA2 এর চেয়ে বেশি হবে তখন এটা এই ডিরেকশনে কন্ডাক্ট করবে, আর উল্টা ডিরেকশনে একটা লিকেজ কারেন্ট ফ্লো করবে। এখন এখানে কিছু কিছু ডায়োডের থার্ড টার্মিনাল থাকে, কিছু কিছু ডায়োডের থার্ড টার্মিনাল নাও থাকতে পারে। থার্ড টার্মিনাল যদি না থাকে তাহলে যেটা হবে যে ব্রেক ওভার ভোল্টেজকে এক্সিট করতে হবে, অর্থাৎ এটা যে যতখানি ভোল্টেজ দিলে ফরওয়ার্ডলি অন হবে, অর্থাৎ মাঝখানে যে জাংশনটা সেই জাংশনটার যখন ব্রেক ওভার হবে তখন সেই ভোল্টেজটাকে যখন এক্সিট করবে তখন এটা কন্ডাক্ট করা শুরু করবে এবং এরপরে এটা টার্ন অন হবে। নরমালি থার্ড টার্মিনাল দিয়ে দিলে এটা আসলে একটা ট্রায়াক হয়ে যায়। তো নরমালি ডায়াক গুলাতে ব্রেক ওভার ভোল্টেজকে এক্সিট করে সেটাকে এক ডিরেকশনে টার্ন অন করা হয়। উল্টা ডিরেকশনে টার্ন অন করতে হলে ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করে ফেলতে হবে। ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করলে অর্থাৎ VA2 যখন V1 এর চেয়ে বেশি হবে তখন এরা উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো করা শুরু করবে। উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো করার সময়ও A2 থেকে A1 এর যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে VBO এই ভোল্টেজটার চেয়ে বেশি ভোল্টেজ হলে তখন উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো করা শুরু করবে। ডায়োড নরমাল সার্কিটে সাধারণত পাওয়া যায় না, এগুলো এসসিআর কে বা ট্রায়াককে ট্রিগার করার জন্য অনেক সময় ডায়োডের ইউজ হয়ে থাকে। যখন আমরা ট্রিগার সার্কিট দেখবো আমাদের ল্যাবে ডায়োড ট্রায়াকের ব্লক আছে, সেই ব্লকগুলো যখন আমরা ক্যারেক্টারিস্টিক দেখবো তখন দেখবা যে এটা আসলে কিভাবে ইউজ হইতেছে। ল্যাবে আমাদের মডিউল আছে ডায়োড ট্রায়াক সার্কিটের।
ট্রায়াক, এটা হচ্ছে গিয়ে ড্রায়াকেরই অ্যাডভান্স ভার্সন, যেটা একটা গেট দিয়ে দেওয়া হয়। সো এটাও একটা ব্যাক টু ব্যাক, সেটা কোথায় দুইটা ব্যাক টু ব্যাক থাইরিস্টর এখানে আছে, যাদের গেট একটাই। একটা থাইরিস্টর এক এক ডিরেকশনে ফেস করা আছে, আর একটা থাইরিস্টর অন্য ডিরেকশনে ফেস করা আছে। এটা হচ্ছে কি আমাদের ট্রায়াকের স্ট্রাকচার। ট্রায়াকের স্ট্রাকচার এবং ট্রায়াকের আইভি ক্যারেক্টারিস্টিক্স এখানে দেখানো হয়েছে। দেখতেছো যে বোথ ডিরেকশনেই এটা কন্ডাকশন সম্ভব গেটে পালস দেয়া সাপেক্ষে। সো ফরওয়ার্ড এবং রিভার্স ডিরেকশনে গেটের পালসের উপর বেস করে ট্রায়াকটা ইয়ে করে থাকে, কন্ডাকশন করে থাকে। এখানে পজিটিভ সিগন্যাল না নেগেটিভ সিগন্যাল কোনটা অ্যাপ্লাই করতেছো তার উপর বেস করে তোমার হয় ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, না হলে নেগেটিভ ব্যাকওয়ার্ড বা অপোজিট ডিরেকশনে এটা কারেন্ট ফ্লো করতে পারবে। একবার যদি ট্র্যাককে কোন একটা ডিরেকশনে অন করে দাও, এরপরে যদি গেট পালস সরায় দাও, তাহলে সেটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কারেন্টের মানটা হোল্ডিং কারেন্টের চেয়ে নিচে নেমে আসে। একইভাবে নেগেটিভ সিগন্যাল অ্যাপ্লাই করলে উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি এটাকে সামহাউ টার্ন অফ করতেছো, কিংবা এটাকে হোল্ডিং কারেন্টের চেয়ে নিচে কারেন্টটা নেমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো আমাদের এসি সার্কিটে এটার অ্যাপ্লিকেশনস আছে। এসিতে আমরা জানি যে কখনো যদি আমাদের পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ বোথ সাইকেলেরই আউটকাম লোডে দরকার হয়, তখন আমরা ট্রায়াক ইউজ করতে পারি। এই হচ্ছে কি আমাদের মোটামুটি আজকের লেকচার। তো আমরা থাইরিস্টর বা 3 টার্মিনাল সেমি কন্ট্রোল যেসব ডিভাইস আছে সেই ডিভাইসগুলোকে দেখলাম। আর এরপরে আমরা আসলে ফুল কন্ট্রোল যেসব ডিভাইস আছে, অর্থাৎ যেসব ডিভাইসে টার্ন অন টার্ন অফ সব কয়টাই গেট থেকে করা সম্ভব, সেই ডিভাইসগুলো, অর্থাৎ আমাদের বিজেটি, মসফেট, আইজিবিটি, এই টাইপের কন্ট্রোল সুইচগুলো নিয়ে একটু এদের ক্যারেক্টারিস্টিক নিয়ে কিছু দেখবো। পাওয়ারের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় তাদের মধ্যে হয় সেগুলো দেখবো। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?